সারি ভিলেজ উত্তরাখণ্ড রাজ্যের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উচ্চতায় অবস্থিত একটি সুন্দর পাহাড়ি গ্রাম, যেখান থেকে করে নেওয়া যায় দেওরিয়া তাল ও তুঙ্গনাথ চন্দ্রশিলা ট্রেক। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আমার সারি গ্রাম ভ্রমণ ও সেখান থেকে দেওরিয়া তাল ও তুঙ্গনাথ ট্রেকের সমস্ত অভিজ্ঞতা এবং তথ্য। সারিগ্রাম থেকে এখন চলেছি দেওরিয়া তাল ট্রেকে। আমি যে হোমস্টেতে রয়েছি তার থেকে একটু হেঁটে পড়বে একটি গেট, আর সেখান থেকেই ট্রেক শুরু। হোমস্টের ব্যাপারে সমস্ত তথ্য আপনাদের জানাচ্ছি একটু পরে। তবে ট্রেক শুরু করার আগে পারলে অবশ্যই নিয়ে নেবেন ট্রেকিংয়ের জন্য লাঠি। নেওয়ার সময় দিতে হবে 50 টাকা, আর ট্রেক শেষ হলে সেই লাঠি ফেরত দিলে আপনি ফেরত পাবেন 20 টাকা। এখানে এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য 200 টাকা, সিনিয়র সিটিজেন 100 টাকা, স্টুডেন্ট যারা 18 বছরের ঊর্ধ্বে তাদের জন্য 100 টাকা, 12 থেকে 18 বছরের মধ্যে হলে 50 টাকা, আর তার নিচের বয়সে হলে কোনো এন্ট্রি ফি লাগবে না। এন্ট্রি ফিটি আপনাকে দিতে হবে দেওরিয়া তাল পৌঁছে। ট্রেক শুরু করলাম। মাঝে মাঝে চড়াই আর মাঝে মাঝে কিছুটা সমতল। গ্রামের মধ্যে দিয়ে রাস্তার মাঝে আছে কিছু দোকানও। কিছুটা চলার পর পেলাম এই মন্দির। এটি শিবের মন্দির, অনেকটা তুঙ্গনাথ মন্দিরের আদলে তৈরি। পুরনো নাগারা আর্কিটেকচারে বানানো পাথরে এই মন্দির। স্থানীয় গ্রামবাসীরা এখানে পুজো দিতে আসেন। দেওরিয়া তাল সারি ভিলেজ থেকে মোটামুটি 3 কিলোমিটার মতো ট্রেক। এই লেক বা তালটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2438 মিটার উচ্চতায় অবস্থিত। আকাশ পরিষ্কার থাকলে এই লেকের জলে রিফ্লেকশন পড়ে চৌখাম্বা পিকের। হাঁটতে হাঁটতে কিছুটা উপরে ওঠার পর নিচের গ্রামের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেল। পাহাড়ে ধাপ কেটে চাষ হচ্ছে, ছোট ছোট গ্রামের বাড়ি, আর উপরে দেখা যাচ্ছে তুষার ঢাকা হিমালয়। তবে আজ ওয়েদার পরিষ্কার নয়। কিছু দূর চড়াই রাস্তা পেরোবার পর পেলাম এই ক্যাফে, আর এখান থেকে দেওরিয়া তাল মাত্র 1.5 কিলোমিটার। এই ক্যাফেতে খাওয়া দাওয়ার অনেক রকম আইটেম রয়েছে। ক্যাফের বাইরে বেশ সুন্দর বসার জায়গা করা আছে। কিছুক্ষণ এই চেয়ারে বিশ্রাম নিয়ে আবার চলা শুরু করলাম। আরও একটু চলার পর দুই ধারে পেলাম অজস্র রডোডেনড্রন, যেন কেউ এই জঙ্গলের পথে লাল আবির ছড়িয়ে দিয়ে গেছে। তার সাথে চলার পথে নজরে এলো বহু স্থানীয় গ্রামের মহিলা জঙ্গল থেকে পাতা সংগ্রহ করে নিয়ে আসছেন। গ্রাম ও জঙ্গলের মাঝে দেওরিয়া তাল যাওয়ার রাস্তা সত্যিই খুব সুন্দর, আর এখানে ফুটে থাকা রডোডেনড্রন ফুল তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। রাস্তার মাঝে মাঝে অনেক জায়গাতেই আছে ছোট ছোট খাওয়ার দোকান, তাই ট্রেকের মাঝে খিদে পেলে অসুবিধা হবে না। সারি ভিলেজ থেকে এখন যাচ্ছি দেওরিয়া তাল ট্রেকে। রাস্তা খুবই সুন্দর, চারিদিকে রডোডেনড্রন ফুলে ভর্তি, তো ভালো লাগছে। মোটামুটি ম্যাক্সিমাম রাস্তা চলেই এসেছি, আর কিছুটা রাস্তা বাকি আছে। ফাইনালি পৌঁছে গেলাম দেওরিয়া তাল। সবুজে ঘেরা এই লেক, আর তার পিছনে তুষার ঢাকা হিমালয়, সত্যি অপূর্ব সুন্দর। দেওরিয়া তাল থেকে প্রায় 300 ডিগ্রির ভিউ পাওয়া যায়, যেখানে দেখা যায় চৌখাম্বা, নীলকণ্ঠ, বান্দরপুঞ্জ, কালাঙ্ক ও কেদার রেঞ্জ। হিন্দু মাইথোলজি অনুযায়ী দেবতারা এই লেকে স্নান করতেন। অনেকে বিশ্বাস করেন এটিই হলো ইন্দ্র সরোবর, পুরাণে যার কথা উল্লেখ আছে। তার সাথে এও মনে করা হয়
এই সেই লেক যেখানে মহাভারতের অজ্ঞাতবাসের সময় যুধিষ্ঠির যক্ষর সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে তাকে খুশি করেছিলেন ও এই লেকের জল পান করেছিলেন। তবে নানা গল্পকথার রোমাঞ্চই শুধু নয়, এই স্থানের সৌন্দর্য মনে এক আলাদা রোমাঞ্চ এনে দেয় আর তার সাথে আনে এক অনাবিল শান্তি। মনে হয় একটি দিন শুধু এই লেকের পাশে বসেই কাটিয়ে দিই। বসে রয়েছি দেউরিয়া তালের সামনে। খুবই সুন্দর জায়গা। সামনেই মাউন্টেন পিক রয়েছে, স্নো পিক। হাই কিছুটা রয়েছে, রেস্ট নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো এখন কিছুক্ষণ এখানে এনজয় করে তারপরে ফিরে যাব। লেকের জলে চোখে পড়ল অনেক ব্যাঙ। কখনো বা স্থানীয় গ্রামবাসীরা তাদের ভেড়া বা ছাগল নিয়ে লেকের পাড় ধরে চলেছেন অন্য কোথাও। লেকের চারিপাশটা এবার দেখে নিতে একটু এগালাম। এখানেও ফুটে আছে রডোডেনড্রন। কিছুটা এগিয়ে পেলাম একটি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের উপর থেকে তুষার ঢাকা পর্বতের দৃশ্য দেখা যাচ্ছে। তবে আজ ওয়েদার ক্লিয়ার নয়, নাহলে সত্যি এখান থেকে দারুণ ভিউ পাওয়া যেত। ওয়াচ টাওয়ার থেকে এবার ফিরে এলাম লেকের পাশে। বেশ কিছুটা সময় লেকের পাশে বসে কাটিয়ে ফিরে চললাম। দেওরিয়া তাল কেদারনাথ মাস্ক ডিয়ার স্যাঞ্চুরি আন্ডারে পড়ে। একদম ভোরের দিকে অনেক সময় লেকের পাশে তাদের দেখাও যায়। তাছাড়া নানা ধরনের পাখিও রয়েছে এই জঙ্গলে, ফলে বার্ডাররাও এখানে আসতে পারেন। ফেরার পথে খেয়ে নিলাম মাল্টা জুস, হলো 30 টাকা, আর ম্যাগি 70 টাকা। এবার আপনাদের জানাই শাড়ি ভিলেজ আসবেন কিভাবে, আমি কোন হোমস্টেতে আছি, সেখানে থাকা খাওয়ার সমস্ত তথ্য। হরিদ্বার থেকে শাড়ি ভিলেজ 212 কিলোমিটার। হরিদ্বার থেকে ঋষিকেশ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, উকিমঠ হয়ে পৌঁছে যান শাড়ি ভিলেজ। যদি বাস বা শেয়ার কারে আসতে চান তাহলে হরিদ্বার বা ঋষিকেশ থেকে পৌঁছে যান প্রথমে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ থেকে শেয়ার কারে পৌঁছে যান উকিমঠ, আর উকিমঠ থেকে তারপর শেয়ার কারে শাড়ি ভিলেজ। রুদ্রপ্রয়াগ থেকে প্রাইভেট কারও আপনি সরাসরি শাড়ি ভিলেজের জন্য পেয়ে যাবেন। ভাড়া পড়তে পারে 2000 থেকে 2500 টাকার মতো। রুদ্রপ্রয়াগ থেকে শাড়ি মোটামুটি 50 কিলোমিটার মতো রাস্তা, আর উকিমঠ থেকে 12 কিলোমিটার। উকিমঠ থেকে শাড়ির শেয়ার কার বা আপনার ফেরার সময় শাড়ি থেকে উকিমঠ বা রুদ্রপ্রয়াগ যাওয়ার গাড়ির ব্যাপারে আপনার হোমস্টে থেকে ভালো করে জেনে নিন। ওনারাই আপনার জন্য গাড়ির ব্যবস্থা করে দেবেন। এই ব্যাপারে আমাকে খুব হেল্প করেছিলেন পান্ডাবাস ক্যাফে অ্যান্ড স্টের ওনার। শাড়িতে এই পান্ডাবাস ক্যাফে অ্যান্ড স্টেতেই আমি ছিলাম 3 দিন। একটি বাজেট ফ্রেন্ডলি ভালো হোমস্টে, রুম বাথরুম ভালো, পরিষ্কার, বাথরুমে আছে গিজার। এখানে আমি সিঙ্গেল পার্সন হওয়াতে ভাড়া পড়েছিল 800 টাকা। তবে আমি 3 দিন থাকায় হোমস্টের ওনার নিজে থেকেই ভাড়া পার ডে 700 টাকা করে দিলেন। এখানে খাওয়ার আপনাকে অর্ডার দিয়ে খেতে হবে। ভেজ থালি 150 টাকা, আর চিকেন হলে 250 টাকা। ভাত রুটি দুটো অপশানই পেয়ে যাবেন। ভেজ থালি হলে ডাল, তরকারি, পাঁপড়, স্যালাড ইত্যাদিও থাকে। এখানে 3 দিনে আমার থাকা খাওয়া নিয়ে খরচা পড়েছিল 3050 টাকা। এই বিষয়ে বলে রাখি, এর আগে আমি ছিলাম উত্তরকাশীর কাছে গঙ্গোরিতে, তারপর হার্সিল ও বাগুড়ি ঘুরে উত্তরকাশী থেকে শ্রীনগর, রুদ্রপ্রয়াগ হয়ে পৌঁছেছি শাড়ি। গঙ্গোরি, হার্সিল ও বাগুড়ি ভ্রমণের ভিডিও আমি আগেই পোস্ট করেছি, লিঙ্ক আমি ডেসক্রিপশন ও আই বাটনে দিয়ে দিলাম। উত্তরকাশী থেকে সকাল 8টার বাসে আমি প্রথমে পৌঁছেছিলাম শ্রীনগর, ভাড়া পড়েছিল 420 টাকা। শ্রীনগর থেকে শেয়ার কারে রুদ্রপ্রয়াগ, ভাড়া পড়েছিল 100 টাকা। তবে আমার রুদ্রপ্রয়াগ পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, তাই শেয়ার কার পাওয়ার আর অপশান ছিল না এরপরে। সেই জন্য প্রাইভেট কার বুক করেছিলাম, যার ভাড়া পড়েছিল 2700 টাকা। পরের দিন শাড়ি ভিলেজ থেকে যাত্রা শুরু করলাম চোপতার উদ্দেশ্যে, যেখান থেকে করব তুঙ্গনাথ ট্রেক। শাড়ি ভিলেজ থেকে চোপতা 1 ঘন্টার মতো রাস্তা, মোটামুটি 20 কিলোমিটার। শাড়ির ট্যাক্সি স্ট্যান্ড থেকে একদিন আগেই আপনি গাড়ি বুক করে রাখতে পারেন। সাধারণত গাড়ি আপনাকে পৌঁছে দেওয়া আর ট্রেক শেষে ফিরিয়ে আনা নিয়ে ভাড়া নিতে পারে 2500 টাকার মতো। তবে আমি যে হোমস্টেতে আছি অর্থাৎ পান্ডবাস ক্যাফে, তার ওনার আমাকে বললেন বিকেল 4টেয় যদি আমি ট্রেক শেষ করে ফিরতে পারি তাহলে উনি আমাকে বাইকে করে হোমস্টেতে নিয়ে চলে আসবেন।
তাই পরের দিন সকাল 7টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। শুধুমাত্র পৌঁছে দেওয়ার জন্য গাড়ি ভাড়া পড়েছিল 15 টাকা। দুজন আরও ট্যুরিস্টকে শাড়ি থেকে সঙ্গে পেয়ে যাওয়ায় তার সাথে শেয়ার করে আমার ভাড়া পড়েছিল 500 টাকা। চোপতায় সেই হিসেবে বড় হোটেল নেই, তবে টেন্ট আর ক্যাম্প রয়েছে। যেখান থেকে ট্রেক শুরু হয় তার অনেকটা আগে। আর ট্রেকিংয়ের স্টার্ট পয়েন্টেও কয়েকটি থাকার জায়গা রয়েছে, বাট ফেসিলিটি একদমই বেসিক। গিজার পাবেন না, তবে গরম জল ওরা সকালে দিয়ে দেয়, তার জন্য আলাদা টাকা নেয়। আমি বলবো তুঙ্গনাথ ট্রেক করার জন্য সারি ভিলেজে থেকে যাওয়াটাই বেস্ট, যেখানে আপনি সমস্ত সুবিধা পেয়ে যাবেন। ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে গেলাম চোপতা, যেখান থেকে ট্রেক শুরু করব। ট্রেক শুরু করার আগে দোকান থেকে খেয়ে নিলাম আলুর পরোটা, পড়লো 50 টাকা, আর চা 20 টাকা। এই এন্ট্রি গেট থেকেই ট্রেক শুরু করলাম। এখানে এন্ট্রি ফি 200 টাকা। তুঙ্গনাথ মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে 3680 মিটার উচ্চতায় অবস্থিত এবং পৃথিবীতে যতগুলি উচ্চতম স্থানে শিব মন্দির রয়েছে তার মধ্যে একটি। লোকে বিশ্বাস এই মন্দির প্রায় 5000 বছরেরও বেশি পুরনো। আর এই মন্দিরকে ঘিরেই রয়েছে অনেক গল্পকথা। তবে সেই গল্পকথা বলার আগে প্রকৃতির এই সৌন্দর্য আপনাদের দেখাই। সত্যি কিছুটা চলার পর থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরে গেল। রাস্তা জুড়ে রয়েছে বরফ, দূরে পরিষ্কার তুষার ঢাকা পর্বত, মাঝে জঙ্গল, আর এই সুন্দর রৌদ্রকরোজ্জ্বল ওয়েদার। সত্যি আর কি চাই। চলেছি তুঙ্গনাথ আর চন্দ্রশিলা টেকে। চোপতা থেকে স্টার্ট করেছি কিছুক্ষণ আগে। তো প্রথম থেকেই একদম রাস্তা বরফে ভর্তি, আশেপাশে বরফ পড়ে রয়েছে, উপরে তো আরও বরফ পাবো। আর তার সঙ্গে এখন রডোডেনড্রন গুড়াসের সময়, তো এখানে পিঙ্ক কালারের গুড়াস, নিচে রেড কালারের গুড়াস পেয়েছি, ওপরে বললো হোয়াইট হয়ে যাবে। তো অসাধারণ অভিজ্ঞতা এই মুহূর্তে। ওয়েদারও আজকে খুবই সুন্দর। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। সাধারণত যখন চারধাম যাত্রা চলে তখন রাস্তায় অনেক ফুড স্টল থাকে, তবে এখন সেসব কিছু নেই। তাই চারধাম যাত্রার সময় ছাড়া অন্য সময় গেলে প্রয়োজন মতো খাওয়ার জল বা ড্রাই ফ্রুট সাথে নিয়ে নেবেন। মেন গেট থেকে কিছুটা চড়াই রাস্তা পেরাবার পর আমি শুধুমাত্র একটি খাওয়ার দোকান পেয়েছিলাম। আর একটি বিষয় বলে রাখা ভালো, চোপতাতে কিন্তু কোনো পে অ্যান্ড ইউজ টয়লেট নেই। বরফ ঢাকা রাস্তার মধ্যে দিয়ে খুব সাবধানে পা ফেলে চলতে হচ্ছিল, তবে ক্র্যাম্পন সাথে থাকলে চলা অনেকটাই সুবিধা। যাত্রাপথের এই রোমাঞ্চ খুবই উপভোগ্য। এবার আসি তুঙ্গনাথের গল্প কথায়। হিন্দু মহাকাব্য মহাভারত অনুযায়ী পাণ্ডবরা কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব, যারা পাণ্ডবদেরই আত্মীয় এবং ভাতৃসম, তাদেরকে হত্যা করেছিলেন। পাণ্ডবরা যুদ্ধে এই ভাতৃ ও ব্রাহ্মণ হত্যা করার পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন। এইভাবে তারা তাদের রাজ্যের ভার আত্মীয়দের হাতে তুলে দিয়ে শিবের কাছে ক্ষমা প্রার্থনা করতে বেরিয়ে পড়লেন। তবে শিব এই যুদ্ধে ভাতৃহত্যা ও অসততার জন্য ক্রুদ্ধ হয়েছিলেন ও তাদের ক্ষমা করবেন না এই মনোভাব নিয়েছিলেন, এবং পাণ্ডবরা যাতে তাকে খুঁজে না পান সেই জন্য তিনি ষাঁড় রূপ নিয়ে গাড়োয়াল অঞ্চলে লুকিয়েছিলেন। বারাণসীতে শিবকে না পেয়ে পাণ্ডবরা গাড়োয়াল হিমালয়ে গিয়েছিলেন। ভীম, যিনি 5 পাণ্ডব ভাইয়ের মধ্যে দ্বিতীয়, 2 পাহাড়ে দাঁড়িয়ে শিবকে খুঁজতে লাগলেন। তিনি গুপ্তকাশীর কাছে একটি ষাঁড়কে চড়তে দেখেছিলেন। ভীম তখনই ষাঁড়টিকে শিব বলে চিনতে পারেন। ভীম ষাঁড়টিকে তার লেজ পিছনের পা দিয়ে ধরেছিলেন, কিন্তু ষাঁড় রূপধারী শিব মাটিতে অদৃশ্য হয়ে গেলেন এবং পরে কিছু অংশ আবার আবির্ভূত হয় কেদারনাথে কুঁচ, তুঙ্গনাথে বাহু, রুদ্রনাথে মুখ, মধ্যমহেশ্বরে নাভি এবং পেটের উপরিভাগ, আর চুল দেখা যায় কল্পেশ্বরে। পাণ্ডবরা 5টি ভিন্ন রূপে এই পুনর আবির্ভাবে খুশি হয়ে শিবের পূজা ও উপাসনার জন্য 5টি স্থানে মন্দির নির্মাণ করেছিলেন। এইভাবে পাণ্ডবরা তাদের পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। গল্পে ভীমকে শুধুমাত্র ষাঁড়টি ধরার জন্যই কৃতিত্ব দেওয়া হয় না, তার সাথে তিনি ষাঁড়ের অদৃশ্য হওয়াটিকেও আটকে দেন।
ফলস্বরূপ 5টি ভাগে বিভক্ত হয়ে হিমালয়ের গাড়োয়াল অঞ্চলের কেদারের খণ্ডের 5টি স্থানে উপস্থিত হয়। পঞ্চকেদার মন্দির নির্মাণের পর পাণ্ডবরা কেদারনাথে পরিত্রাণের জন্য ধ্যান করেছিলেন, যজ্ঞ করেছিলেন এবং তারপর মহাপন্থ নামক স্বর্গীয় পথ ধরে স্বর্গ বা মোক্ষ লাভ করেছিলেন। এই তুঙ্গনাথ মন্দিরের পুরোহিত হলেন মাক্কুমঠ গ্রামের একজন স্থানীয় ব্রাহ্মণ। এটাও বলা হয় যে মাক্কুমঠ গ্রামের মৈথানি ব্রাহ্মণরা এই মন্দিরের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করে। শীতের মরশুমে মন্দিরটি বন্ধ করে দেওয়া হয় এবং দেবতা ও মন্দিরের পুরোহিতদের প্রতীকী চিত্রটি এখান থেকে 29 কিলোমিটার দূরে মাক্কুমঠ গ্রামের মার্কণ্ডেশ্বর মন্দিরে স্থানান্তরিত করা হয়। এই গল্পকথার মাঝেই চলতে চলতে পৌঁছে গেলাম তুঙ্গনাথ মন্দিরের একদম কাছে। অলমোস্ট তুঙ্গনাথ ট্রেক কমপ্লিট। সামনেই মন্দির দেখতে পাচ্ছি, তো আর একটুখানি জাস্ট উঠতে হবে। রাস্তা খুবই স্লিপারি, খুব সাবধানে উঠতে হয়েছে, নামতে হবে আরও সাবধানে, কিন্তু অসাধারণ অভিজ্ঞতা, দারুণ বিউটি, চারিদিকে সাদা বরফ ভর্তি, তো দারুণ লাগছে। এত বরফ পড়েছে যে কোনটা আসলে যাওয়ার রাস্তা তা বোঝাই যাচ্ছে না। অনেকে বরফের ওপর দিয়ে রাস্তা করে নিয়ে চলেছেন মন্দিরের দিকে। এখানে একটি টয়লেট চোখে পড়ল, কিন্তু টয়লেটের অবস্থা খুবই খারাপ ও অপরিচ্ছন্ন। যাই হোক, শেষে পৌঁছে গেলাম তুঙ্গনাথ মন্দির। এখন মন্দির বন্ধ, মে মাসে চারধাম যাত্রার সময় খুলবে। তবে এই প্রাকৃতিক সৌন্দর্য আর বরফ ঢাকা রাস্তায় এই অ্যাডভেঞ্চার সত্যিই সারা জীবন মনে থাকবে। তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলা 1 কিলোমিটার, তবে রাস্তার যা অবস্থা আমার মতো সোলো ট্রাভেলারের পক্ষে যাওয়াটা খুব কঠিন, ফলে চন্দ্রশিলা যাওয়ার ডিসিশনটা ক্যান্সেল করলাম। কিংবদন্তি আরও বলে যে রামায়ণের কেন্দ্রীয় চরিত্র রাম ভারতের তুঙ্গনাথের নিকটবর্তী চন্দ্রশিলা শিখরেই ধ্যান করেছিলেন। এটাও বলা হয় যে রাবণ এখানে বাস করার সময় সিংহের অধিপতি শিবের তপস্যা করেছিলেন। দুপুর 3:30-র সময় নেমে এলাম চোপতা। এখানে একটি রেস্টুরেন্ট থেকে খেলাম রুটি আর মটর পনির। রুটি পড়ল 12 টাকা করে আর মটর পনির 150 টাকা। এবারে শাড়ি ভিলেজ আর সেখান থেকে প্রথমে দেওরিয়া তাল আর তারপরে বরফে মোড়া রাস্তা দিয়ে তুঙ্গনাথ ট্রেক। এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী থাকলাম। এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর আরও এই রকম তথ্য নির্ভর ভ্রমণের ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।